তার মানে ইন্ডাস্ট্রির কাউকে আপনার পছন্দ হতো না প্রেমিক হিসেবে? অফকোর্স হতো। আচ্ছা। সবাই কিন্তু ভালো লাগতো। সবাইকে? আমার বাবা ভাইকে অনেক ভালো লাগতো। এখন জাস্ট আমি কিন্তু প্রেমের কথা বলছি। আমার তাকে অনেক মানে কিউট লাগতো। তার গালে একটা ডিম্পল যে ওইটা দেখলে কিউট লাগতো। দেন খোকন ভাই আমার আম্মাকে সবাই মিলে একটা ডিসিশন নিল। খোকন ভাই বলল যে ওকে আর কিছু থাকতে দেন এখানে, ও কিছু কাজ করুক। আচ্ছা। তো সেই কাজ সেভাবে ইনভলভ হওয়া। কিন্তু আমার যেটা মনে মনে একটা সেটা ফ্যান্টাসি বলেন, ভালো লাগা বলেন বা ডিসিশন বলেন, আমার ইচ্ছা ছিল যে ফিল্মে কন্টিনিউ করব যতদিন করা যায়, আর বাংলাদেশে সেটেল হব। তার মানে এখন কি মনে হয় যে না ঠিক আছে বাইরে এসে ভালোই করেছি, দেশে এত ফাস্ট্রেশন? না, আমার কখনো বাইরে ভালো লাগে না। ভালো লাগে না? না, আমার কখনোই ভালো লাগে না। এখানে অনেক লোনলি এবং মোটামুটি ম্যাক্সিমাম মানুষই অনেক ডিপ্রেসড। আমার কাছে ভালো লাগে না। আমি তো প্রতিদিন প্রতি সেকেন্ডে আমার ভিতরে একটা ইয়ে কাজ করে যে কোনো যদি আমার একটা সুযোগ হতো বা কোনো যদি আমি পসিবল হতো আমার জন্য, আমি তো বাংলাদেশে ভুলছিল। আম্মার মত ছিল না। না, তো স্বাভাবিকভাবে আম্মাকে তো কষ্ট দিয়েছি আমি। আমার আম্মার আমাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। আমি একটাই মেয়ে, অনেক স্বপ্ন। ফার্স্ট অফ অল আমার আম্মা তো চাইতোই না যে আমি সুইডেন থেকে মুভ করে বাংলাদেশে মুভি করি, থেকে যাই। সে আমাকে অনেক ট্রাই করেছে নিয়ে আসা, কিন্তু আমার আম্মা শুধুমাত্র আমার ইচ্ছার কারণে, আমার মর্জির কারণে সে থেকেছে। সো আপনি সুইডেনে একটা ব্রেড এন্ড বাটার সুন্দর একটা লাইফ ছেড়ে যখন ফিল্মে আসলেন, তো আপনার মনে হয় যে আপনার যদি জীবনে খুব স্ট্রাগল থাকতো তাহলে আপনি ফিল্মে অনেকদিন টিকতেন, যেহেতু আপনার একটা অপশন আছে আপনার, এবং সেজন্য আপনি বারবার ছুটে গেছেন, আবার একটু মন খারাপ হচ্ছে আবার একটু আসার চেষ্টা করেছেন, এরকম কি আপনার হয়েছে জীবনে? মানে ব্যাপারটা আমরা বাড়ির দিকে তাই দেখছি। না, একেবারে না। আমি যখন আসি আমি তো ক্লাস 9 শেষ করে দেন কলেজের জাস্ট ফার্স্ট ইয়ারে উঠেছিলাম, কমপ্লিট না করে ওই টাইমে কিন্তু আমার শুরু করা। ওই টাইমে আমি বাংলাদেশে যাই, তখন আমার কাজ শুরু করা। তো কাজেই আমি তো কোনো জবেও ছিলাম না, প্রফেশনেও ছিলাম না। তো ওটা জাস্ট আমার একটা শখের থেকে ফার্স্ট ছবিটা করা। তারপরে যখন ভন্ডর যে রেজাল্ট সেটা তো সবাই জানে। দেন খোকন ভাই আমার আম্মাকে সবাই মিলে একটা ডিসিশন নিল। খোকন ভাই বলল যে ওকে আর কিছু থাকতে দেন এখানে, ও কিছু কাজ করুক। আচ্ছা। তো সেই কাজ সেভাবে ইনভলভ হওয়া। কিন্তু আমার যেটা মনে মনে একটা সেটা ফ্যান্টাসি বলেন, ভালো লাগা বলেন বা ডিসিশন বলেন, আমার ইচ্ছা ছিল যে ফিল্মে কন্টিনিউ করব যতদিন করা যায়, আর বাংলাদেশে সেটেল হব। এটা আমার ইচ্ছা। তো কাজে এখানে কিছু একটা আমি মিস করে যাচ্ছি। হ্যাঁ, একটা মিস হচ্ছিল যে আমার পড়াশোনাটা, এটা খুবই ইম্পর্টেন্ট ছিল আমার জন্য, আমার ফ্যামিলির জন্য। তো এটা তো অবশ্যই একটা ইয়ে ছিল। যখন আমি আমার ফিল্মের রেজাল্ট গুলো দেখছিলাম, নিজেকে বড় স্ক্রিনে দেখছিলাম, তো ছোটবেলা থেকেই মনে হয় মানে আমার কাছে মনে হতো এটাই আমাকে দিয়ে হবে। তো আমার ডিসিশন ছিল থাকবো, বাংলাদেশে সেটেল হব। সো বাংলাদেশে তো অনেক অভিনেতা অভিনেত্রীরা, আমরা প্রায় একটা জরিপ চালিয়েছি যে প্রায় 150-র উপরে তারকারা আমেরিকা ইউরোপে সেটেল হয়ে গেছে বাংলাদেশে, আপনি নিজেও জানেন। তার মানে এখন কি মনে হয় যে না ঠিক আছে বাইরে এসে ভালোই করেছি, দেশে এত ফাস্ট্রেশন? না, আমার কখনো বাইরে ভালো লাগে না। ভালো লাগে না? না, আমার কখনোই ভালো লাগে না। এখানে অনেক লোনলি এবং মোটামুটি ম্যাক্সিমাম মানুষই অনেক ডিপ্রেসড। আমার কাছে ভালো লাগে না। আমি তো প্রতিদিন প্রতি সেকেন্ডে আমার ভিতরে একটা ইয়ে কাজ করে যে কোনো যদি আমার একটা সুযোগ হতো বা কোনো যদি আমি পসিবল হতো আমার জন্য, আমি তো বাংলাদেশে দৌড় দিতাম। এখনো সেই ভাবনাটাই আছে না? অফকোর্স, অলওয়েজ। আচ্ছা। এবং ইচ্ছা ছিল না, আমি তো সেটেল হওয়ার আমার ইচ্ছা ছিল। আমার আশাটা মেইনলি এক হচ্ছে যে ফিল্মে এভাবে এত প্রবলেম বাসায় করে করে কাজ করাটা আমি অনেক মানে টায়ার্ড হয়ে গিয়েছিলাম। দেন আরেকটা কারণ হলো যে আমি যেহেতু মানে আমার আম্মা চাচ্ছিল একভাবে, তো আম্মার কথা শুনতাম না পার্সোনাল লাইফটা নিয়ে জাস্ট।
তো যার কারণে আমার আম্মা অসুস্থ হয়ে বা অনেকটা রাগ করে সুইডেনে ব্যাক করে। আম্মা তো আমার কারণে ওখানে মুভ করেছিল বাংলাদেশে। আচ্ছা, তারপরে একটা পর্যায়ে আম্মা একদম মানে হসপিটালাইজড হয়ে আপনার আম্মার অমতেই বিয়েটা করেছিলেন? বিয়ে হ্যাঁ, ওটাকে কি বলবো আমি জানি না। আচ্ছা। এনিওয়ে যা কিছুই করেছি ওই টাইমটা, হুম, হুম, হুম। তো ওটা একটা না ভুল আমার ছিল, জীবনের একটা বড় ভুল ছিল। আম্মার মতামত মত ছিল না, না। তো স্বাভাবিকভাবে আম্মাকে তো কষ্ট দিয়েছি আমি। আমার আম্মার আমাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। আমি একটাই মেয়ে। অনেক হুম, হুম, স্বপ্ন। হুম। ফার্স্ট অফ অল আমার আম্মা তো চাইতোই না যে আমি সুইডেন থেকে মুভ করে বাংলাদেশে মুভি করি, থেকে যাই। সে আমাকে অনেক ট্রাই করেছে নিয়ে আসার। কিন্তু আমার আম্মা শুধুমাত্র আমার ইচ্ছার কারণে, আমার মর্জির কারণে সে থেকেছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সো আপনি নিজেকে খুব মানে সযত্নে রেখেছেন এবং নিজের প্রতি যে যত্ন নেন সেটা আপনাকে এখন যারা স্ক্রিনে দর্শকরা দেখছেন বা দেখবেন তারা জানেন। তার মানে আপনার এই যে শোবিজে বিলঙ্গিং করার এটা বাসনা সবসময় আপনার থেকেছে। অর্থাৎ কাজ পেলে আপনি মানে কাজ করতে খুব আগ্রহী, এটাই তো? হ্যাঁ, মানে কাজের কথাটাও মানে সেটাই আমি যদি এখন একটা আমি চয়েস করতে পারতাম, অবশ্যই আমি হুম, কাজ হুম। করতাম। কারণ এখনের কাজগুলো অনেক ডিফারেন্ট হচ্ছে বা বিভিন্ন রকমের অন্যান্য দেশেও শুটিং হয়। তো ওই ওই সেন্সে আমার জন্য একটু ইজি হতো। বাট আবার একই সেম টাইম মনে করেন আমার এখানে অনেক কিছু অনেকগুলো দায়িত্ব আছে। হুম, তো হুম, হুম। সেগুলো রেখে আমি মনে করেন একটা কাজের জন্য বাংলাদেশে গেলাম ২ মাস ৩ মাসের জন্য সেটাও রাইট, পসিবল না। পসিবল না। তবে সুতরাং হ্যাঁ, এটা যদি এরকম কোনো কাজ হয়, জাস্ট মনে করেন আমি একটা কথার কথা বলছি। কোনো একটা ফিল্মের একটা গেস্ট অ্যাপিয়ারেন্স বা হুম, হুম, হুম। কোনো একটা গান বা একটা কিছু, সেটা আমার মনে করেন সেটা দেশের বাইরেও যদি শুট হয়, ওটা গিয়ে করার মতো আমার সময় হবে। এবং এবং আপনি আমি করবেন, হুম, করবেন। আচ্ছা, অফকোর্স আচ্ছা। বাহ! দারুণ। আমি এখন ইনশাআল্লাহ হিট হবে। রাইট, রাইট, রাইট। সো আপনি আসলে এখন যারা কাজ করছেন, আপনি সর্বশেষ একটা স্ট্যাটাস নিয়ে বেশ নিউজ হয়েছিল 'প্রিয়তমা' রিলিজের পর যে আপনি শাকিবকে হ্যাঁ, প্রশংসা করে খুব দারুণ হুম, বলেছিলেন। আপনি হুম, মেবি তখন 'প্রিয়তমা' ছবিটা দেখেননি, এরকম হবে হয়তো। না হুম। দেখে হয়তো মানে ট্রেলার বা কিছু দেখে আমার আর সাকিবের এন্ট্রিটা একই সময়। একই সময়। হ্যাঁ, আ একই সময় কিন্তু অ্যাকচুয়ালি। ওর স্ট্রাগল টাইমটা অনেক বেশি সময় গিয়েছে। আপনি হুম, খুব দ্রুত ক্লিক করে গেছেন। ওটাই। সুন সুন্দরী এটা বলে। হ্যাঁ, সুন্দরী বলে লোকে বলে সুন্দরী না? আমি তো জানি না। সো ওই ম্যাজিশিয়ান এর ম্যাজিক এর কারণে আমি হিট হয়েছি। ম্যাজিশিয়ান রুবেল অবশ্য। ভাই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই একদম আমি হিরো। খোকন ভাইয়ের অন্ধভক্ত। খোকন ভাই ছাড়া বেসিক্যালি অ্যাসোসিয়েট অন্য ডিরেক্টরদের সাথে কেমন অ্যাসোসিয়েট আপনাকে খুব মানে ভালোবাসতো বা আপনার কাজের ক্ষেত্রে খুব আপনাকে চাইতো? কোন ডিরেক্টর ছিল ওই সময় আপনার কাছে? উম মোটামুটি যে সবগুলো ডিরেক্টর যাদের সাথে আমি কাজ করেছি, হুম, হুম, তো হুম। সবাই অনেক ইন্টারেস্টেড ছিল। আমাকে অনেক অনেক হেল্প করেছে, ইন্সপায়ার করেছে, উৎসাহ দিয়েছে। তো আর মোটামুটি বড় ডিরেক্টরদের সাথেই তো আমার কাজ করা হয়েছে। যেমন সোহান ভাইয়ের সাথে কাজ করা হয়েছে, আ লিটন ভাইয়ের সাথে কাজ করা হয়েছে, শাহাদাত হোসেন লিটন। হুম, হুম, হুম। আরো এখন নাম আমি সবার গুলো হয়তোবা নিতে পারছি না। কিন্তু অনেকের সাথে আমার কাজ করা হয়েছে। রাইট। আর হিরোদের সাথে কার সাথে আপনি খুব কমফোর্ট? কাদের সাথে থাকতেন অন হিরো স্ক্রিন? মানে বা ওই টাইমটায় যতগুলো হিরো ছিল সবার সাথে হ্যাঁ, আমার একটা করে ছবি। একটা করে? সবার সাথে যেমন বাপ্পা ভাইয়ের সাথে তো ফার্স্ট ছবিটা, রুবেল হ্যাঁ। ভাই, দেন শাকিল, সাকিব, রিয়াজ, তারপরে মান্না ভাই, সবার হ্যাঁ। সাথে একটা করে ছবি আছে। সো আপনি তো ফেরদৌস ভাই, ফেরদৌস ফেরদৌস ভাইয়ের রাইট, রাইট। তো ইন্ডাস্ট্রিতে তখন অলমোস্ট ইন্ডাস্ট্রির ভেতরেই নায়িকারা প্রেম করছে। আপনি বাউন্ডারির বাইরে গেলেন কিভাবে? সেটাই তো কেন গেলাম? কিভাবে গেলাম? ওটা তো প্রেম না। নিছক ভুল না? তার মানে নিছক ভুল। তার মানে ইন্ডাস্ট্রির কাউকে আপনার পছন্দ হতো না প্রেমিক হিসেবে? অফ কোর্স হতো। আচ্ছা। সবাইকেই তো ভালো লাগতো। রিয়েলি সবাইকে? হুম। আমার এটা বাপ্পা ভাইকে অনেক ভালো লাগতো। এখন জাস্ট আমি কিন্তু প্রেমের কথা বলছি। পাপারাজির সাথে আপনার আ মানে একটা ভালো সম্পর্ক ছিল আরকি।
ওই তো যেরকম অন্যদের সাথে কথা ওকে, হতো। বাপ্পারাজ কি আপনার হ্যান্ডসাম লাগতো? আর আর কাকে কাকে লাগতো? আমার তাকে অনেক মানে কিউট লাগতো, তার গালে একটা ডিম্পল যে ওইটা দেখলে কিউট লাগতো। দেন রুবেল ভাইয়ের কথা তো বললামই, মনে হয় বললেন। হিরো আসতেছে আমাকে সেভ করবে। হুম। তারপরে রিয়াজ তো অফকোর্স, সেও কিউট। ফেরদৌস ভাইকে ভালো লাগতো, সবাইকে ভালো লাগতো। মান্না ভাইকে, মান্না ভাইকে কিরকম লাগতো? হ্যাঁ, বা কাজের সম্পর্ক কেমন ছিল? হ্যাঁ, হালকা পাতলা কথা হতো। এই আমার মান্না জাস্ট ভাইয়ের ওই শুটিং এর সেটে বসে কথা হতো, তারপরে আমি নাই, এরকম আর কি। এমনি ফিল্মি পার্টি বা কোনো দাওয়াত-টাওয়াতে আপনি খুব কম যেতেন নাকি? আমার যাওয়াই হয়নি কখনো। কখনো কোনো পার্টিতে যাননি হতে আপনি? পারে একটা দুটো হতে পারে, কিন্তু ওরকম মনে করার মতো না, যেটা রেগুলার বেসিস সবাই যায়। অলরাইট। আমারও যেতে ইচ্ছে করতো, কিন্তু ওই যে বললাম সবকিছু অনেক কনফিউজিং, কোনটা করব, কোনটা করলে কি হবে, কোনটা করলে ভালো হবে খারাপ হবে, এই করতে করতে আমার ওই বছরগুলো গিয়েছে। আপনি তাহলে প্রপার গাইডেন্স পাননি এরকম বলতে চান? প্রপার গাইডেন্স পেয়েছি। অনেকেই আমাকে অনেক ধরনের ফিল্মে যেমন সিরিয়াস হওয়ার জন্য বলেছে, প্লাস বলেছে যে তুমি যদি থাকো তুমি অনেক কিছু করতে পারতা। আমি যখন ওকে। চলে আসি 2002-তে, তো আমি এখানে ব্যাক করলাম সুইডেনে। খোকন ভাইয়ের সাথে একদিন ফোনে কথা হয়েছিল। তো খোকন ভাই বলছিল তখন যে তুমি তো গেলা গেলা আমাদের সবাইকে মেরে দিয়ে তুমি গেলা, তুমি তুমি যেই কারণে তুমি চলে গেলা, তুমি দেখবা সেটা তো তুমি সাকসেস হবা না। আমার মনে আছে এই কথাটা। তো রিলেশনে বদদোয়া দিয়ে দিছিল? দিয়ে দিছে। না, না, বদদোয়া দেয়নি। খোকন ভাই আসলে সবসময় আমাকে দোয়া রাইট। দিত। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, হ্যাঁ। খোকন ভাইয়ের আরেকটা গুণ ছিল, সে অনেক কিছু আগে থেকে বলে দিতে পারতো। রাইট, মানুষ চিনতো, আসলে মানুষ চিনতে মানুষ পারতো।